আচ্ছা, শান্ত আশ্রমের ব্যাপারে যদি একটু কিছু বলেন। শান্ত আশ্রম মানে বেনারস না কল্যাণী? দুটোই। শান্ত আশ্রম কল্যাণী সম্বন্ধে বলতে হলে তো অনেক কিছুই আছে, আর বেনারসের সম্বন্ধেও অনেক কিছু আছে। দুটো থেকেই ছোট ছোট করে একটু যদি বলেন। বেনারসে আমরা একবার ভান্ডারা দিয়েছিলাম, একবার মানে মাঝে মাঝে আমরা ভান্ডারা দিতুম। তখন আমাদের পরিবারের মধ্যে ছিল বাবা মা, আমি আর শেষ দিদি, মানে বেলুজি। তো বেলুজি আশ্রমের বাসী, বেনারস আশ্রমে ছিল। তো ভান্ডারা দেওয়ার সময় তো শেষ দিদি আর আমি তখনও আশ্রমে আসিনি, আশ্রম জীবনে আসিনি। তো তখনই ওই শেষ দিদি মামনিকে বলেছিল যে ভান্ডারায় কী কী হবে। তো মামনি জিজ্ঞেস করতে, তো আমি তখন বলেছিলাম যে ভান্ডারায় হবে হিঙের কচুরি, হিঙের বা কড়াইশুটির কচুরি, না কড়াইশুটি না, হিঙের কচুরি আর লুচি, আর ছোলার ডাল বা মুগের ডাল, এই দুটোর একটা, অতদিনের আগের কথা মনে নেই। আর হয়েছিল বোধ হয় চাটনি, আলুর দম, চাল, আলুর দম, চাটনি আর প্যাঁড়া, খোয়ার প্যাঁড়া। আমার মা খুব ভালো প্যাঁড়া তৈরি করতে পারে। ভান্ডারা মামনি জিজ্ঞেস করলেন যে ওই চেয়ারে বসে। তো মামনি তখন বললেন কী কী হবে। তা আমি বললাম যে হিঙের কচুরি আর লুচি, আলুর দম, ডাল আর চাটনি। আর মা প্যাঁড়া তৈরি করতে পারতো, তো খোয়া কিনতে গেছিল। তো সেই সময়টা ছিল শ্রাবণ মাস। তো শ্রাবণ মাসে বেনারসেতে অনেক ঝামেলা হয়। যেমন ধরো প্যাঁড়ার দাম, খোয়ার দামটা অনেক বেশি থাকে, কারণ ওই সময় ঝুলন পূর্ণিমা, জন্মাষ্টমী, ছট পুজো, হিন্দুস্তানিদের ছট পুজো। আর বেনারসে আর একটা হয়, ওই গাওনা খুব হতো। গাওনাটা মানে বাচ্চা বয়সে মেয়েদের বিয়ে দিল, দিয়ে মেয়ে যখন বড় হলো তখন তাদের গাওনা হলো, মানে তখন আবার আর একটা বিয়ের মতন হয়। তো সেইটার খরচাটা অনেক বেশি হয়ে যায়। তো যে এইসব অনুষ্ঠানের জন্য দুধ এবং খোয়ার দাম অনেক বেশি হয়ে থাকে। তো খোয়ার দামটা সেই সময় ছিল প্রায় ধরো 150, 160, 170। আমাদের অনুষ্ঠানটা হচ্ছিল মাসের শেষের দিকে। তা সবাইকার ঘরে মাসের শেষে টাকা পয়সাটা কমে যায়। তো আমায় জিজ্ঞেস বলতে, তা আমার তখন বললো যে খোয়ার দাম 170, 80 এরকম। আমি তখন চিন্তা করলাম যে মাসের শেষে এত টাকা দাম, ঠিক আছে বাজারে গেলে দেখা যাবে। অফিস থেকে বেশি বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে মাকে বললাম যে খোয়া কিনতে যাব। তো মা বললো যে একটা কাজ কর, তাহলে তুই চা খেয়ে চলে যা। তো শ্রাবণ মাস পুরো খুব বৃষ্টি হচ্ছে। তো বাড়ি থেকে বেরিয়েছি, তখন সিগারেট খেত, কোথায় বলবে এগুলো।
কোথায় বলবে, আশ্রমে বললো না যেন, খুব সিগারেট খেত। তা আমি থানার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি আর মামনিকে জানাচ্ছি যে মামনি খোয়ার দামটা কমিয়ে দাও, কারণ এত বেশি দাম। মা আমাকে দিয়েছে 30 টাকা, 1 কিলো খোয়ার দাম হচ্ছে 160 টাকা। 30 টাকা দিয়েছে মাসের শেষ, আর শেষ দিনই মায়ের কাছ থেকে টাকা নিয়ে দোকান বাজার সমস্ত কিছু করে আশ্রমে দিয়ে দিয়েছে। পরের দিন ভান্ডারা, আমি যাচ্ছি সন্ধ্যেবেলা, তার আগের দিন সন্ধ্যেবেলা বাজারে, খোয়া বাজারে যাব। রাস্তায় জব করছি আর মামনিকে বলছি, দাদা গুরুজি মহাজিকে বলছি খোয়ার দাম কমিয়ে দাও। জব করছি তখন ভাবছি যে জবটা ঠিক হয়নি, আবার শুরু করলো আবার জব, আবার বিড়ি সিগারেটও খাচ্ছি। এই করতে করতে রিক্সায় উঠেছি, রিক্সায় উঠে বিশ্বনাথ গলিতে নেবে ওখান থেকে খোয়াপট্টি গেছি। খোয়াপট্টিতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটা সিগারেট খেয়েছি। খাওয়ার পর তখনই ভাবছি যে এমনি খোয়ার দামটা কমবে না, পয়সা তো নেই, তো টাকা বন্ধুদের কাছ থেকে চেয়ে ভান্ডারা আমি দেবো না। তো আমি তখন দেখলাম যে দেখি কি বলে বাজারের দাম কি বলে। তো খোয়ার দাম জিজ্ঞেস করলাম, তো বললো 7 টাকা কিলো। আমি তখন ভাবলাম যে ভুল শুনছি, 60 বলছে, হয়তো 60 শুনছি। তো আমি জিজ্ঞেস করলাম, দেখা হোক हम बहिर है, মানে কানে আমি কম শুনি, তো তনি ইশারা সে বলবে। তো বলতে তো তখন আমাকে এরমভাবে দেখান, এরমভাবে। তো 7 টাকা কিলো, আমি মানতে পারলাম না। অথচ খোয়াটা টাটকা খোয়া, খোয়া থেকে তখন দুধ বেরোচ্ছে, এত টাটকা। তো খোয়া খেয়ে দেখি খোয়া ভালো। তখন আমি ভাবছি যে কী করি। আরও 4-5টা দোকান দেখলাম, সব দোকানই 7 টাকা কিলো। চিন্তা করো, তখন আমি ভাবলাম যে 4 কিলো খোয়া কিনে দেখি কত দেয়। তো 4 কিলো খোয়া কিনে 30 টাকা দিয়েছে, মা 30 টাকা দিয়েছে। আমার কাছে যে টাকাগুলো আছে ওগুলো রেখে দিয়েছি সিগারেটের জন্য। মাসের শেষ 2-3 দিন বাদে মাস শেষ হবে, তা আমার সিগারেটটা তো চলবে। তো সেই হিসেবে মায়ের 30 টাকা দিতে তখন 2 টাকা ফেরত দিল। তখন আমি ভাবলাম এটা কী করে হয়। তো যাই হোক, খোয়াটা নিয়ে রিক্সায় উঠে সোজা বেনারসে গেছি, আশ্রমে গেছি। গিয়ে দিদিভাইকে বললাম যে দিদিভাই খোয়াটা ফ্রিজে রেখে দাও, আমি খোয়াটা এনেছি 4 কিলো বলে আমি মামনির কাছে গেছি। গিয়ে মামনিকে বললাম যে জানো মামনি, এটা ব্যাপার হয়েছে। তো মামনি বললেন এখানে 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 বস, এখানে বস। তো মামনির কাছে বসলো। আশ্রমিকা অনেকই ছিল, দিদিভাই খোয়াটা ফ্রিজে রেখে দিদিভাই ওপরে চলে এসছে। মামনি বললেন কী হয়েছে এবার বল। আমি মামনিকে বললাম যে দেখো মামনি, এই সময় তো খোয়ার দাম অনেক বেশি। আমি যখন জিজ্ঞেস করলাম আমাকে বললো 7 টাকা কিলো, অথচ অফিসে আমি জিজ্ঞেস করেছিলাম, আমায় বলেছিল 170 আছে। তো অনেক প্রার্থনা করতে 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 মামনিকে বলতে পারি না, সিগারেটটা খেতে খেতে প্রার্থনা করেছি। তো মনের ভেতরে বারবার হচ্ছে যে আমার জবটা ঠিক হচ্ছে না। আবার জব শুরু করছি আর সিগারেট খাচ্ছি, আর বারবার বলছি খোয়ার দামটা তুমি কমিয়ে দাও। আর ভিতর থেকে বারবার হচ্ছে জব হচ্ছে না। তখন আমি ভাবলাম যে কী করি। তো খোয়া যখন কিনলাম, 30 টাকা মা দিয়েছিল, 30 টাকা দিলাম খোয়াওয়ালাকে, ওই থেকে 2 টাকা ফেরত দিল। তো মামনি শুনে বললেন যাক হয়ে গেছে। আমি হ্যাঁ মামনি, কাজ তো হলো, কিন্তু দামটা তো এত অদ্ভুত কমেছে। তো বলতে ভাইজি তখন জিজ্ঞেস করছে, মানে খ্রিস্টানি বলছে যে মা এটাও কি সম্ভব। তো তখন মামনি বলছেন এটাও বিশ্বাস হয় না তোমাদের।
তাহলে একটা কাজ করো, নান্টুকে পাঠাও খোয়ার পটিতে, খোয়ার দামটা জেনে নিক নান্টু, তাহলে তো বিশ্বাস হবে। তো তখন মামনিকে ভাইজি বলছে, না মা ক্ষমা করো, আমি তো তা তো পারবো না বলছে। তখন মামনি বলছে যে সে তো সারেন্ডার করেই দিয়েছে, তার কাছে টাকা নেই, তো খোয়াটাকে কিনতে হবে কালকে ভান্ডারা, 4 কিলো খোয়া সরস্বতী মানে আমার মা সরস্বতী বলেছে যে 4 কিলো খোয়া কিনতে, তো ওখান থেকে পাবে কোথেকে টাকাটা, তো তিনি এই জিনিসটা করবেন না। এই হলো মামনির ব্যাপার। ধন্যবাদ। আপনার নামটা বলবেন? আমার নাম শকুন্তলা মুখার্জি। আজকে যে শান্ত আশ্রমে এসেছেন, হ্যাঁ, মানে কেন, কি জন্য এখানে এসেছেন বা এখানে লোকে কেন আসছে? আজকে এখানে যে এসছি, আমার বয়স 71 প্লাস, কিন্তু আমি এই ছোটোবেলার থেকে এখানে যে মা শ্রী শ্রী শোভামার কাছ থেকে অনেক রকম কৃপা পেয়েছি, যেটা নিজের চোখে বা নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না। আমার যদি নিজের জীবনে না হতো, অন্য কেউ বললে আমি ভাবতাম যে হয়তো বানিয়ে বানিয়ে বলছে। নিজের জীবনে অনেক কিছু কৃপা পেয়েছি, অদ্ভুত মিরাকেল যাকে বলে। আচ্ছা, হ্যাঁ, আমার জীবনে কৃপা। এই রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, আমার মেয়ে, আর ও লন্ডনে থাকে, নাম হলো ওর মালবিকা ভৌমিক। ওর ক্যান্সার হয়েছে এই 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 জানুয়ারি মাসে, লাস্ট 24শে জানুয়ারি, 24শে ডিসেম্বরে ধরা পড়লো ওর ক্যান্সার হয়েছে। ওর ক্যান্সার ছিল 3rd স্টেজে, কোলনে ক্যান্সার ছিল, প্যানক্রিয়াসে ক্যান্সার ছিল, ওভারি, ইউট্রাস, স্টমাকের লাইনিংয়ে সব জায়গায় ক্যান্সার ছিল। 7.5 ঘন্টা ধরে অপারেশন করে ডাক্তার ওকে বাঁচিয়ে তুললেন। 2 দিন কোমাতে ছিল। আর ওর যারা একদম যারা বন্ধু, তাদের মধ্যে কিছু ডাক্তারও আছে, তারাও বললো মালবিকা তুই তৈরি থাকিস, হয়তো নাও থাকতে পারিস। আর আমি নিজে দেখেছি ওর যখন 5th আর 6th কেমো হয়েছে, কি ভয়ঙ্কর যন্ত্রণা, কিন্তু আমি তো এটা পুরোপুরি বিশ্বাস করব আমার গুরুমার কৃপাতেই ও বেঁচে এলো। ওর ধরে নিন ওর পুনর্জন্ম হয়েছে, আমি পুরোপুরি ওনার কৃপাতেই বেঁচে গেল, কিন্তু এছাড়া বাঁচার কোনো কথা নেই। ধন্যবাদ। আমি জয়শ্রী নাথ। এখানে যে শান্ত আশ্রম, সেই ব্যাপারে যদি কিছু বলেন। শান্ত আশ্রমের থেকেও আমি ভালোবাসবো বলতে আমার গুরু মায়ের কথা। আমি মায়ের কাছ থেকে মন্ত্র পাই অনেক ছোটোবেলায়, প্রায় 6-7 বছর বয়সে। সেটা আমি বেনারস আশ্রমে, বেনারস শান্ত আশ্রমে মায়ের কৃপা পাই। আর আমরা ওখানেই থাকতাম, বেনারসেই ছিলাম, আমরা বেনারসেই বড় হয়েছি এবং মায়ের যথেষ্ট সান্নিধ্য পেয়েছি। এবং মা খুব স্নেহময়ী মা ছিলেন আমাদের, ছিলেন বলতে হয়তো একটু ভুল হয়, দেহে উনি নেই বটে, তবে উনি আমাদের আশেপাশে সর্বক্ষণ সর্বদাই আছেন। আমরা সর্বদাই ওনার ছোটোখাটো কৃপা পেয়ে থাকি। কৃপা বলতে যে আমার বিশাল রাজপ্রাসাদ বানিয়ে দিলেন বা একটা বিশাল কিছু পোস্টে পৌঁছে দিলেন সেরকম নয়, কিন্তু ছোটোখাটো দৈনন্দিন জীবনে আমরা তাকে অনুভব করতে পারি যে উনি আমাদের পাশেই আছেন। সেই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে পারি কি? আচ্ছা, একদম অফ লেট আমি বলছি, এই বছরের জন্মাষ্টমীর দিনে ওই সময় আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই অসুস্থ ছিলেন, হসপিটালাইজ ছিলেন। তো আমি একদিন ওনাদেরকে দেখে সকালবেলা বাড়ি ফিরছি, আর যেহেতু জন্মাষ্টমীর দিন ছিল সেদিন, আমি ঠাকুরের জন্য একটু সামান্য অর্ঘ্য নিয়ে আসছিলাম, বাড়ি ফিরছিলাম। বাড়ির প্রায় কাছে আমার গাড়িতে একটা মস্ত বড় অ্যাক্সিডেন্ট, মস্ত বড় মানে মস্ত বড়, মানে সে গাড়ি আমার এখনো বাড়ি এসে পৌঁছয়নি, এতটাই ড্যামেজ হয়েছিল। সামনে কিছু দেখি, বিকজ পিছন থেকে ধাক্কাটা মেরেছে। বলুন। তো
তো আমি রাস্তায় মানে আসছিলাম, বাড়ি ফিরছিলাম গাড়ি করে। আমার গাড়িতে পেছন থেকে প্রচণ্ড জোরে একটি আঘাত হয়, মানে কোলাইডেড প্র্যাকটিক্যালি। তো সামনেও গিয়ে আমার গাড়িটা হিট করেছে অন্য গাড়িতে, ফলে আমার গাড়িটা মানে প্রায় মানে চ্যাপটা, মানে ওই সেন্সে চ্যাপটা নয়, তবে পিছনে ভীষণ বেশি আঘাত পেয়েছে, যেটা নাকি আমাদের যে স্টেপনি হয় সেই স্টেপনিটা পর্যন্ত ড্যামেজ হয়েছে, মানে অতটাই হার্ড হিট হয়েছিল। সামনে থেকেও আমি যে আরেকজনকে হিট করেছি, যার জন্য আমার ওই গাড়িটা একটু সামনে থেকেও বনেটটা হিট হয়েছে, বেশ ভালো চাপটা হয়েছে। এবার আমার বলার অর্থ যেটা, এটা এতটা বলার অর্থ সেটা হলো, এই অবস্থায় আমি মনে করি যে কোনো অন্য অ্যাক্সিডেন্ট হলে কিন্তু হয়তো আরও অনেক গম্ভীর কিছু হতে পারত। আমার ড্রাইভারের বুকে স্টিয়ারিংটা লেগেছে, কিন্তু মায়ের কৃপায় সে বিশেষ আঘাত পায়নি, এবং আমারও প্রচণ্ড পেছনে লেগেছে, সেই ব্যাপারটা আমার এখনও আছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমার তো আরও অনেক কিছু হতে পারত। এই যে আমার বেঁচে যাওয়াটা, এই যে আমায় রক্ষা করাটা, আমি মনে করি গুরু কৃপা না হলে এইভাবে আমাকে রক্ষা করা হয়তো সম্ভব হতো না, কেউ আমাকে বাঁচাতে পারতো না। এবং আমি যেটা আরও বেশি মনে করি, আমি তোকে বললাম আমার কথা, কিন্তু আমার ড্রাইভার যে বাঁচলো, আমার কাছে মনে হয় সেটা আরও বেশি পাওয়া, কেননা ওর বেশি ব্যথা লাগার কথা ছিল, বেশি পেটেল হতে পারতো, সেটা কিন্তু হয়নি। তো এটা আমি আপাতত লেটেস্ট যেটা ঘটনা আমার জীবনে ঘটেছে সেটা আমি বললাম। এরকম তো এইরকমভাবেই আর কি আমরা মাকে পেয়ে থাকি কাছে, এবং সারাক্ষণ ছোটোখাটো এভাবে মানে বলার মতন ঘটনাই ঘটেই থাকে। উনি সর্বদাই আমাদের পাশে আছেন। থ্যাংক ইউ। আমার নাম বনানী ঘটক। কোথা থেকে এসছেন? আমি তো কলকাতা থেকে এসেছি। আচ্ছা, এই শান্ত আশ্রমের ব্যাপারে একটু যদি বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, শান্ত আশ্রমে আমার আসা কিন্তু অনেক পরের দিকে, 2000 সালে, এবং আমার শ্রীগুরুকে আমি স্থূলত মোটে 4 বছর পাই, কারণ 2004 সালের 31শে অক্টোবর উনি দেহ রাখেন। কিন্তু এই 4 বছরে আমার মনে হয় 40 বছরের পাওয়া বা জন্মান্তরের পাওয়াটা আমার হয়ে গেছে। এত দিয়েছেন, আজও দিয়ে যাচ্ছেন। যখনই কোনো সমস্যায় পড়ি, যখনই স্মরণ করি, আকুলভাবে প্রার্থনা করি, ফলটা পাই। কিছু না হলেও এমন একটা পরিস্থিতি তৈরি হয় যখন সেই সিচুয়েশনটাকে ফেস করার মতো আমার মধ্যে বুদ্ধি বা শক্তি দুটোই অনুভব করি, এবং সেটা যে কার দেওয়া, থেকে আসছে সেটাও ঠিক না। এবং আমি ছিলাম, দেখুন, আমি অধ্যাপনা করেছি সারা জীবন। আমি ইংলিশ পড়াতাম বক্ষেল কলেজে। আর এই তিলক করার কোনো রকম ইচ্ছা আমার ছিল, সোজা কথা। কারণ এইগুলো করতে গেলে এবং প্রফেশনাল লাইফে যে গেলে পরে কে কী মনে করবে, এই একটা অদ্ভুত লোকের কি মনে করবে, এই জায়গাটা একটা ছিল। তারপর ধরুন, আমাদের ধারায় দীক্ষা হলে আমাদের খাওয়া দাওয়া রেস্ট্রিক্টেড হয়ে যায়। মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো খাওয়া চলে না। আর আমি মাংস খেতে ভালোবাসতাম, ডিম ছাড়া পাউরুটি কী করে খেতে হয় জানতাম না, কাজে সেটা একটা অসুবিধে ছিল। তো এখন কি আপনি পুরোপুরি নিরামিষ? মাছ আমরা অ্যালাউড, বাঙালিরা মাছ অ্যালাউড, কিন্তু মাংস, ডিম, পেঁয়াজ, রসুন দিয়ে রান্না অ্যালাউড। কিন্তু মাছ আমি এমনিতেও ভালোবাসতাম, এখনও ভালোবাসি না। ডাক্তার প্রোটিনের জন্য খেতে বলেছে বলে একটু খাই। ভালো যেগুলো বাসতাম সেগুলো কম, কিন্তু আই ডোন্ট মিস ইট। এইটাই আশ্চর্য কথা যে আমি রান্না করে দিই, কিন্তু আমি মিস করি, আমার খাওয়ার ইচ্ছাটা করি। তার একটা কারণ হচ্ছে, মানে আমি অ্যাকচুয়ালি মায়ের কাছে আসি 2000 সালে আমার এক বন্ধুর সূত্রে। আমার এক বন্ধু, ওনার শিষ্যা, এবং আমার এক কলিগ, তিনি জীবনে ভীষণ কঠিন পরিস্থিতিতে ছিলেন। ডিভোর্স হয়ে গিয়েছিল, ছোট বাচ্চাটা আমারই বাচ্চার বয়সী ছিল, এবং বাচ্চাটি স্লো লার্নার,
তাকে এই স্কুল থেকে সেই স্কুলে তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছিল, এবং যার মা ইকোনমিক্সের ডক্টরেট অধ্যাপিকা, তার বাচ্চাটাকে যদি স্কুল থেকে তাড়িয়ে দেয় এই বলে যে আপনি কী করেন, বাচ্চাটাকে একটু দেখতেও পারেন না, তখন পরিস্থিতিটা কীরকম হয় বুঝতেই পারছেন। এবং হাজব্যান্ড যে এক সেকেন্ড। Yeah, yeah, yeah.